আজকে আমরা 8.3 থেকে সাধারণ গণিতের 8.3 থেকে অর্থাৎ বৃত্ত থেকে আমরা এই চারটা বিষয় সম্পর্কে জানবো এবং তার সাথে সাথে আরও 3টা উপপাদ্য করব। ওকে, উপপাদ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, পড়াশোনার ব্যাপারটা আসলে কেমন, যে কোনো পড়াই তোমার জীবনে কখনো বৃথা যাবে না, মূলত সবই পড়তে হয়। একটা ভালো স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে সব সম্পর্কেই জানে, সে ভালো স্টুডেন্ট, সব সম্পর্কেই জানতে হয়। হ্যাঁ, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, যদি বুয়েটের কোশ্চেনগুলো দেখো, দেখবে যে বই থেকেই করে, কিন্তু বই থেকে এমন জায়গা থেকে কোশ্চেন করে যেটা তোমাদের বোর্ডে কখনো আসেই নাই, অথবা টিচাররা ওটাকে কখনো ইম্পর্টেন্ট মনেই করে নাই। তো আমি এই জন্য পড়ানোর সময় মূলত সবই পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, প্রমাণ না জানলেও যেন অ্যাটলিস্ট এতটুকু জানো যে হয় না উপপাদ্য, যে বৃত্তের যে জ্যা এর ওপরে জ্যাকে যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে লম্ব হবে, আবার যদি লম্ব হয় তাহলে জ্যা সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই যে অনুসিদ্ধান্তগুলো, এটা অ্যাটলিস্ট তোমরা জেনে থাকো। প্রুফ দেখাতে বলছি না আমি, বাট জেনে থাকো যে হ্যাঁ এটা হয়। ওকে, যাই হোক, বৃত্তস্থ ত্রিভুজ আসলে কি জিনিস? বৃত্তের মধ্যে থাকা ত্রিভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজ লেখা আছে, বৃত্তস্থ ত্রিভুজ হোক আর বৃত্তস্থ চতুর্ভুজ হোক, যেটাই হোক না কেন। তো বৃত্তস্থ ত্রিভুজ বা চতুর্ভুজ আসলে কি? যদি কোনো একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু থাকে এরকম, সাপোজ এটা একটা চতুর্ভুজ, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা এই শীর্ষবিন্দুগুলো যদি পরিধির ওপরে অবস্থান করে, কি বললাম, চারটা শীর্ষবিন্দু যদি পরিধির উপরে অবস্থান করে, আমরা বৃত্তের পরিধি অবশ্যই চিনি, যে চারটা শীর্ষবিন্দু পরিধির উপরে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলি আসলে বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, সাপোজ এরকম একটা বৃত্ত, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি কি আসলে বৃত্তস্থ চতুর্ভুজ। কোনো সমস্যা? এরপর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি জিনিস? যেই কোণ আসলে এটা কত ডিগ্রি কোণ বলো তো, এখানে কত ডিগ্রি? সাপোজ এরকম যদি আমি রেখা বলি, এটা কত ডিগ্রি কোণ হবে? হতে পারে 90 বা 180, তো নয়। রেখাটা যদি এরকম করো তাহলে কি হবে? আরও কোণের মান বেড়ে গেল। যে রেখাটা হালকা একটু বাঁকাও তাহলে কোণের মান কি হলো? আরও বেড়ে গেল। এবার যদি সোজা করে দাও তাহলে এখানে কোণের মান কত হবে? 180 ডিগ্রি হবে, রাইট? যদি রেখাটা কখনো এরকম করো তাহলে এখানে কোণের মান 180 হবে কি? 180 হবে নাকি 180-র চেয়ে বড় হবে? 180-র চেয়ে বড় হবে। যখন কোণ 180-র চেয়ে বড় হয়ে যায় তখন সেটাকে বলা হয় আসলে প্রবৃদ্ধ কোণ, রাইট? 180-র চেয়ে বড় হয়ে গেলে সেটাকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। তো 180-র চেয়ে বড় কত বড় হবে? কোণ তো এভাবে ঘুরতেই পারে, এভাবে ঘুরতেই তো পারে কোণ। তখন বলছে যে 180-র চেয়ে বড় কিন্তু 360-এর চেয়ে ছোট। অর্থাৎ যদি আমরা এইভাবে একটা রেখা কনসিডার করি তাহলে এটা আসলে কি কোণ? একটা প্রবৃদ্ধ কোণ হবে, কারণ এই কোণ অবশ্যই 360। সম্পূরক কোণ কি জিনিস? আসলে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়। সাপোজ এখানে কত ডিগ্রি কোণ বলো তো? এটা 180 ডিগ্রি। আমি এরকম একটা রেখা টানলাম, তাহলে এটা কত আমরা জানি না, বাট এটা কত আমরা সেটাও জানি না, বাট দুইটা মিলিয়ে আসলে কি হবে? দুইটা মিলিয়ে কিন্তু ডেফিনেটলি 180 ডিগ্রি হবে, রাইট? দুইটা মিলিয়ে 180 ডিগ্রি হবে। সুতরাং আমরা একটার সম্পূরক আর একটাকে বলবো, একটার সম্পূরক কোণ আর একটা, অর্থাৎ দুইটা মিলিয়ে আসলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে? দুইটা মিলিয়ে 180 ডিগ্রি যখন হবে তখন একটা আর একটা সম্পূরক। রৈখিক যুগল কোণ আসলে কাকে বলা হয়? রৈখিক যুগল কোণের ব্যাপার হচ্ছে একটা রেখা যখন আর একটা রেখাকে ছেদ করে। সাপোজ একটা রেখা আর একটা রেখাকে ছেদ করেছে, এবং এই যে ছেদ করেছে কোনো একটা রেখার উভয় পাশে, সাপোজ এই রেখার এই পাশে আর এই পাশের কোণকে আসলে বলা হয় রৈখিক যুগল কোণ। কোনো একটা রেখার উভয় পাশের কোণকে কি বলা হবে? আসলে রৈখিক যুগল কোণ। এবং রৈখিক যুগল কোণ যদি সমান হয় তাহলে একটা কোণ আসলে কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। ভালো করে বুঝো রৈখিক যুগল কোণ কি জিনিস, যে একটা রেখা যদি আরেকটা রেখাকে ছেদ করে তাহলে একটা রেখার উভয় পাশে যে কোণ উৎপন্ন হয় তখন সেই কোণ দুটোকে আমরা কি বলি? আসলে রৈখিক যুগল কোণ বলি। এটাও রৈখিক যুগল কোণ, কারণ এই রেখাটাও কি করেছে? আসলে এই রেখাটা আমরা এইভাবে ভাবলেও কি হবে? ছেদ করেছে। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পরকে আমরা কি বলবো? রৈখিক যুগল কোণ বলবো। ওকে, কোনো সমস্যা এতটুকুতে? তো এই ব্যাপারগুলো একটু জানতে হয়। এই ব্যাপার 8.3-এর উপপাদ্য নম্বর 23 খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার বোর্ডে এসেছে এবং এই উপপাদ্য দিয়ে আসলে অনেকগুলো উপপাদ্য সলভ করা যায়। ওকে, তো
তো এটা গুরুত্বপূর্ণ, আমরা এটা একটু শেখার চেষ্টা করব। কি বলা হচ্ছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ রয়েছে, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি। সাপোজ যেটা একটা বৃত্ত, অন্তর্লিখিত চতুর্ভুজ মানে কি, শীর্ষগুলো কোথায় থাকবে, পরিধির ওপরে থাকবে। বৃত্তে অন্তর্লিখিত, এটা বৃত্তের মধ্যে, তার মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণ তার বিপরীত কোণটা এই কোণ, এই দুইটা কোণ মিলিয়ে আসলে কত ডিগ্রি হবে, দুইটা কোণ মিলিয়ে হবে আসলে 2 সমকোণ। কত হবে, 2 সমকোণ। এটা প্রুফ করতে হবে, 2 সমকোণ। এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে যে যদি তুমি বৃত্তের মধ্যে যেভাবেই একটা চতুর্ভুজ আঁকো না কেন, যেভাবে একটা চতুর্ভুজ আঁকো না কেন, বিপরীত দুইটা কোণের সমষ্টি হবে 2 সমকোণ। তুমি এভাবে আঁকো অথবা তুমি এভাবেই আঁকো, এভাবেই আঁকো, তাও কি হবে, এই কোণ আর এই কোণ মিলিয়ে হবে 2 সমকোণ, আবার এই কোণ আর এই কোণ মিলিয়ে হবে আসলে 2 সমকোণ, অর্থাৎ দুইটা বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ। এখন ঠিক আছে, এটা আমরা প্রুফ করব কি করে, প্রুফের ওয়েটা কি হওয়া উচিত, বা একটা উপপাদ্য প্রুফ করার প্রসেসটা কি হওয়া উচিত। এভাবেই লিখছি এ ডি সি। আমি যদি চাপ এখান থেকে এতটুকু ধরি আর এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, রাইট, তাহলে এটা কি হবে, আমাদের কেন্দ্রস্থ কোণ হবে। কোনটা বাবা, এই যে এটা কেন্দ্রস্থ কোণ হবে, রাইট। কোনটা কেন্দ্রস্থ কোণ হবে, এটা কেন্দ্রস্থ কোণ হবে। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে, বৃত্তস্থ কোণ কি এটা হতে পারবে না, বৃত্তস্থ কোণ কোনটা হতে পারবে, এটা হবে বৃত্তস্থ কোণ। ভালো করে বোঝো, যখন তোমরা এরকম করে করতা, এরকম করে করতা যে এখানে ও, এটা সাপোজ এ, এটা সাপোজ বি, তখন এটা কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোথায় থাকতো, যে চাপ তুমি ধরেছো তার বিপরীতে কোথাও থাকতো, এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখান থেকে এখানেও থাকতে পারতো, রাইট। বাট এর মধ্যে কি যেতে পারতো, তাহলে এ বি চাপের ওপরে না, এ বি চাপের ওপর কতটুকু অংশ, এই অংশটা, তাহলে বৃত্তস্থ কোণ কোথায় হবে, এখানে হবে, এখানে কোথাও না কোথাও হবে। তাহলে এখান থেকে একটু ভালো করে দেখো যে আমি যদি এডিসি চাপের কথা কনসিডার করি, তাহলে কেন্দ্রস্থ কোণ কি হতে পারে, এ থেকে সিতে যাব, সিম্পলি এ থেকে সিতে যাব, কোন কোণ হবে, এই কোণটা হবে, রাইট। কেন্দ্রস্থ কোণ কোন দিকে দেখে, দেখো তো চাপের দিকে থাকে, ভালো করে দেখো, এখানে প্যাঁচ লাগে অনেকেরই, এটা বোঝো না, অনেকেই বোঝো না। হ্যাঁ, তো যদি এরকম থাকে, সাপোজ এটা এবি চাপ, এবি চাপ, কেন্দ্রস্থ কোণ কোন দিকে, চাপের দিকে, কেন্দ্রস্থ কোণ কোন দিকে, এটা এ ও বি, তোর কেন্দ্রস্থ কোণ কি, চাপের দিকে। আর বৃত্তস্থ কোণ এখানে, নাকি বৃত্তস্থ কোণ এটা হয়, এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ কি এটা হয় না, বৃত্তস্থ কোণ কি চাপের মাঝখানে থাকে না, কোথায় থাকে, উপরের দিকে থাকে। তো এই জায়গায় অনেকেই চিত্রের ঝামেলা হয় যে আসলে এটা কার উপরে কোনটা কি। আমি যদি এডিসি অর্থাৎ এই চাপটাকে কনসিডার করি, তাহলে আমার এই চিত্র কি বলছে যে চাপের দিকে থাকে কেন্দ্রস্থ কোণ, তার মানে কি এডিসি চাপকে কনসিডার করলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এটা কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এটা। বৃত্তস্থ কোণ কোনটা হবে, চাপের দিকে কি থাকে, বৃত্তস্থ কোণ কি এদিকে আসে না, কোন দিকে যায়, এই দিকে যায়, তাহলে বৃত্তস্থ কোণ কোনটা হবে, এইটা নয় বরং এ বি সি হবে। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মাঝে একটা সম্পর্ক নির্ণয় করতে পারছি কি পারছি না, ডেফিনেটলি পারছি। ভালো করে বোঝো, এগুলো একটু বোঝা জরুরি কিন্তু। হ্যাঁ, তোমরা হয়তো চিত্রটাকে খুব সহজ মনে করছো, সহজ আসলেই নয়, সহজ আসলেই নয়, মনে হইতেও পারে তোমাদের কাছে সহজ, হয়তো আমার কাছে কঠিন লাগছে। তো আমি কিন্তু এডিসি লিখতে পারছি এওসি দ্বারা, এডিসি কি লিখতে পারছি, এওসি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি। আবার আমি কিন্তু এবিসিকেও এওসি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারছি। এবং তুমি যদি ভালো করে দেখো যে এটাও এওসি এবং এটাও এওসি, এই দুইটা এওসি আসলে কত, 360 ডিগ্রি, রাইট। এবং কেন্দ্রস্থ কোণ আসলে কি হয়, বৃত্তস্থ কোণের অর্ধেক, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, সরি, কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে এ পাশে 2 থাকবে, ও পাশে 360, 2 ভাগ হয়ে কত হবে, 180 হবে। 180 মানে কি, দুইটা কোণ মিলিয়ে 2 সমকোণ। আমার কথা বোঝো নাই কিচ্ছু, তাই না? আমি আবারও বলছি, প্রুফটা আমি কোথা থেকে ধরতে চাচ্ছি, আসলে কিভাবে করাতে চাচ্ছি তোমাদেরকে, যে আমাদেরকে প্রুফ করতে হবে এডিসি প্লাস এবিসি 2 সমকোণ। আমি দেখতে পাচ্ছি এডিসি একটা বৃত্তস্থ কোণ,
কোন চাপের ওপরে? ABC চাপের ওপরে ADC। কারণ চাপ যদি এটা হয় তাহলে বৃত্তস্থ কোণ তার উপরের দিকে থাকে, একটু আগে যেটা বোঝালাম। আবার ABC, তাহলে ABC যদি এই B কোণটা হয় তাহলে চাপ কোণটা হতে হবে তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা। তার মানে এই দুইটাই আসলে কি কোণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের সম্পর্ক কোথায় থাকে? ডিরেক্টলি কেন্দ্রস্থ কোণের সাথে থাকে, রাইট? এখানে এইটা একটা কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের জন্য চাপ হচ্ছে ABC, আবার এই কেন্দ্রস্থ কোণের জন্য চাপ হচ্ছে ADC। তাহলে এই দুইটা কেন্দ্রস্থ কোণ মিলিয়ে আসলে কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এখান থেকে এতটুকু আর এখান থেকে 360 ডিগ্রি, একটা রেখা পুরোটাই ঘুরে গিয়েছে 360 ডিগ্রি। আবার কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে তুমি AOC কেন্দ্রস্থ কোণ, আবার নিচের দিকে AOC সেটাও কেন্দ্রস্থ কোণ, দুইটা কেন্দ্রস্থ কোণ, তার মানে দুইটা তার পার্সপেক্টিভে দুইটা বৃত্তস্থ কোণ লিখতে পারবা। দুটি বৃত্তস্থ কোণ যদি লেখো তাহলে সামনে 2 আসবে, 2 কমন নেবা, 2 কমন নিয়ে ওপাশে গিয়ে 360কে 2 দ্বারা ভাগ করে দিলে কত হবে? 180 হবে। আর ওটাই প্রুফের বিষয় ছিল যে দুইটি বিপরীত কোণের সমষ্টি আসলে 2 সমকোণ। দেখো কিভাবে করা যায়। আসলে আমরা নিশ্চয়ই বলতে পারছি যে ADC চাপের ওপর কেন্দ্রস্থ কোণকে, ভালো করে বোঝো, আমি পুরোটাই করাচ্ছি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ AOC। কোণ AOC বাচ্চা ADC চাপের উপর। একটু আগে যেটা দেখালাম যে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এবং আমি যদি এটা A হয় এটা C হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কিভাবে হিসাব করা হয়? এদিকে। তার মানে কেন্দ্রস্থ কোণ চাপের ভেতরে থাকে। তাহলে আমি যদি ADC কনসিডার করি তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? চাপের ভেতরের দিকে থাকবে। সুতরাং এটা আসলে কি? আসলে প্রবৃদ্ধ কোণ। এটা আসলে কি বাচ্চা? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কেন লিখছে সেটাও বুঝবা, ওকে? আবার এই ADC চাপের উপরে বৃত্তস্থ কোণ কোনটা হবে? ADC চাপের উপরে বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার, এখানে যদি বৃত্তস্থ কোণ আঁকি কি হয়? এদিকে আমরা দেবো এটা বৃত্তস্থ কোণ। তার মানে কি? চাপের উল্টা দিকে কে থাকে? বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি আমাদের চাপ হয় তাহলে দেখো ADC চাপটা কি? ADC, এ থেকে শুরু হয়ে সিতে, বৃত্তস্থ কোণ কোনটা হবে? ABC। ক্লিয়ার? লিখতে পারি? ডেফিনেটলি। এখন এখান থেকে কি লিখতে পারি? AOC, কোণ AOC ইকুয়াল 2 ইন্টু কোণ ABC, রাইট? তার মানে আমরা ABC পাইছি এবং সামনে কি আসছে? 2 আসছে। একইভাবে আমরা কি পাবো? ADC পাবো। এরপরে তুমি যদি ABC চাপকে ধরো, ABC চাপ, যখন ABC চাপকে কনসিডার করছো, ABC চাপ, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এটা, কারণ কেন্দ্রস্থ কোণ চাপের ভেতরের দিকে থাকে। তার মানে আবার সেই AOC, কোণ AOC আসলে কি কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। বাট এটা কি প্রবৃদ্ধ? না, এটা প্রবৃদ্ধ কোণ নয়, এটা কিন্তু এবার কেন্দ্রস্থ কোণ আমাদের। ক্লিয়ার? আবার এখানে যখন আমি ABC চাপ ধরবো, বৃত্তস্থ কোণ কোনটা হবে? তার উল্টা দিকে ADC। বৃত্তস্থ কোণ কত? বৃত্তস্থ কোণ হবে আসলে ADC। তবে শর্ত মতো আমরা কি লিখতে পারি? কোণ AOC ইকুয়াল 2 ইন্টু কোণ ADC, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সিম্পলি এখন কি করবা? দুইটা ইকুয়েশন তুমি দিবা যোগ করে। কিরকম? আরে কি অবস্থা! আচ্ছা, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো যে এই যে AOC আর এই যে AOC, এই দুইটা মিলিয়ে কত হয়? আসলে 360 ডিগ্রি হয় ডেফিনেটলি। তো আমরা লিখতে পারি কোণ AOC প্লাস কোণ AOC, তার মধ্যে একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, রাইট? এটা কত আসলে? 360 ডিগ্রি। একটা AOC মানে 2 ইন্টু ABC, 2 ইন্টু ABC, আর একটা AOC মানে হচ্ছে 2 ইন্টু ADC, এটা 360 ডিগ্রি। 2 কমন নেবা, এখানে 2 ছিল, 2 কমন নেবা, ABC প্লাস ADC থাকবে, 2 ওপাশে যাবে, যে 360 ডিভাইডেড বাই হবে 2, এটা কত হবে? এটা হবে আসলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে আসলে কত? 180 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ। আর প্রুফের বিষয়ও কি ছিল? প্রুফের বিষয়ও এটাই ছিল যে কোনো একটা চতুর্ভুজকে যদি বৃত্তের মধ্যে অঙ্কন করা হয় তাহলে যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আরও দুইটা উপপাদ্য আমরা করব। আচ্ছা, এখন আমরা এই অনুসিদ্ধান্তটা পড়ব। দেখো এগুলো পড়ে রাখতে হয়। এগুলো কেন পড়তে হয়? এগুলো পড়লে অন্য যে কোনো উপপাদ্য প্রুফ করা যায়।
তোমরা শুধু ইম্পর্টেন্ট খোঁজো না, ওই ইম্পর্টেন্ট একটা পড়বা, ওই একরকম আসলে একটাই পারবা, একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর পারবা না। তোমরা যত বেশি অনুসিদ্ধান্ত জানবা, যত বেশি এই উপপাদ্য, জাস্ট এই কথাটাই যদি মনে থাকে তো এটাও তোমাদের জন্য অনেক কাজে দেবে। সুতরাং এই ব্যাপারগুলো তোমরা কি রাখবা, মুখস্থ রাখবা। কি বলছে এখানে? এখানে বলছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। ব্যাপারটা আসলে কেমন? সাপোজ এটা একটা বৃত্ত এবং এই বৃত্তের মধ্যে এটা সাপোজ একটা চতুর্ভুজ, আস্তাগফিরুল্লাহ অবস্থা, এটা কি বাবা? সাপোজ এটা একটা চতুর্ভুজ, সাপোজ এটা হচ্ছে এ বি সি ডি, ABCD। তারা বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে, সাপোজ এই বাহুটা তুমি বর্ধিত করলা, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান। দ্যাট মিনস এই কোণ আর এই কোণ বিপরীত অন্তস্থ কোণ, বিপরীতের অন্তস্থ কোণ এটা বিপরীত অন্তস্থ কোণের সমান। দ্যাট মিনস এই কোণ সমান এই কোণ, এইরকম কোনো কিছু আসলে প্রুফ করতে বলা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে। ওকে, বিপরীত অন্তস্থ কোণের সমান, বিপরীতে এখানে। তো আসলে প্রুফের বিষয়টা কি? প্রুফের বিষয় হচ্ছে কোণ CAD ইকুয়াল কোণ BDE, এটা আমাদের প্রুফের বিষয়। ওকে, কি বলছে? আমি উপপাদ্যটা একবার বলছি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করলা, তার যে কোনো এক বাহু বর্ধিত করলা, এই বাহু বর্ধিত করলা, তাহলে এখানে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত, বিপরীত মানে এখানে বিপরীত ভেতরের কোণের কি হবে? সমান হবে, অন্তস্থ কোণের সমান। দ্যাট মিনস এই কোণ সমান এই কোণ, অর্থাৎ BDE, এই কোণটা প্রুফ করতে হবে। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে করতে পারি। প্রথমত আমরা একটা ব্যাপার একটু আগেই দেখে আসলাম যে বৃত্তের মধ্যে, এটা কি ধরনের বৃত্ত? বৃত্তের মধ্যে যখন আমরা কোনো চতুর্ভুজ অঙ্কন করব, এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ। এটা প্রুফ করেছি না একটু আগে, যে বৃত্তে মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ, এটা প্রুফ করেছি। তাহলে একটাবার ভালো করে দেখো তো, আমরা কি বলতে পারি না যে তোমার CAB, কি লিখেছি বাবা, কি লিখেছি ওখানে? CAB, আমরা বলতে পারি CAB এবং CDB 2 সমকোণ, কারণ বৃত্তের মধ্যে অন্তর্লিখিত এই চতুর্ভুজ। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান না, 2 সমকোণ। কি হবে? 2 সমকোণ। এই দুটা কোণ মিলিয়ে কি হবে? 2 সমকোণ। দ্যাট মিনস আমরা কিন্তু বলতেই পারছি যে আচ্ছা আগে বোঝো যে লাভটা কি হবে, আমি এভাবে কেন করছি সেটা তো আগে বুঝতে হবে। CAB এবং CDB কত? 2 সমকোণ। আবার আমরা আরেকভাবে কিভাবে লিখতে পারি, যে রৈখিক যুগল কোণ থেকে কিন্তু আমরা লিখতে পারি CDB এবং BDE 2 সমকোণ। আমি কি বলেছি বুঝতে পারছো? দেখো, যখন আমি এটা বলেছি, প্রথমটা বলেছি যে CAB CDB, তাহলে CDB নিয়েছি কি নেই? নাই, নিয়েছি, একবার CDB নিয়েছি। কোন শর্ত ধরে? যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমান, সেই শর্ত ধরে CDB একবার এসেছে আর CAB একবার এসেছে। আবার একই সরল রেখার ওপরে এই কোণ আর এই কোণ, দুইটা কোণ মিলিয়ে কি হবে? 2 সমকোণ হবে। তাহলে আমি এটাকে বলতে পারবো যে CDB, তার মানে আবার CDB বলতেছি, রাইট, এবং BDE, আবার BDE বলতেছি। আমাদের প্রুফের দেখো, এই CDB 2 বার বলেছি কি বলি নাই? CDB 2 বার বলেছি, তার মানে কই দুটো আসলে কেটে যাবে, কারণ আমরা সমান করছি, সম্পর্কটা কেমন করছি? সমান করছি, সমানের এপাশ ওপাশ হবে। তার মানে কি এই CDBটা কি হবে? কেটে যাবে, আর প্রুফ হয়ে যাবে কি CAB আর BDE। দেখো, উপপাদ্য যখন পড়বা তোমাদেরকে এভাবেই পড়তে হবে, এইভাবে, যে আমি এই কথাটা কেন লিখব, আমি উপপাদ্যটা প্রুফ করার চেষ্টা এইভাবে কেন করছি, এটা তো জানতে হবে। আসলে আমার এখানে CDB এর কোনো কাজ নাই, কাজ আছে কার? CAB এর কাজ আছে, CDB এর কোনো কাজ নাই এটা প্রুফ করাতে। তাহলে আমার কি করতে হবে? কোনো না কোনোভাবে CDBকে কেটে দিতে হবে। তো আমি যদি এই পুরোটা নিয়ে কাজ করি, তখন আমি কি লিখবো? CDB আর BDE আবার 2 সমকোণ, কারণ তারা রৈখিক যুগল কোণ।
রাইট। এবং তখন আমি কিন্তু সিডিবি বলছি, তার মানে উভয় পাশ থেকে সিডিবি কী হবে, কেটে যাবে। ওকে, যদি না বোঝা দেখো প্রুফটা দেখো তাহলেই হবে। ওকে, আমরা কীভাবে লিখতে পারছি এটাকে, যে কোণ সি এ বি প্লাস কোণ এই কোণ এবং এই কোণ কি দুই সমকোণ, কোণ সি ডি বি দুই সমকোণ, রাইট, এটা দুই সমকোণ। তারপরে এটা দিয়ে সি, ভালোই লাগে বুঝতে, খারাপ লাগছে না। আবার এই রেখার ওপরে এই কোণটা কি কোণ হয়ে আছে, রৈখিক যুগল কোণ। দ্যাট মিনস কোণ সি ডি বি প্লাস কোণ বি ডি ই আবার দুই সমকোণ। যদি তাই হয়, এটাও দুই সমকোণ এটাও দুই সমকোণ, তার মানে এটাই এটা আমরা লিখতে পারি। যদি লিখি উভয় পাশ থেকে সিডিবি সিডিবি কী হবে, কেটে যাবে। উভয় পাশ থেকে সিডিবি সিডিবি কী হবে, কেটে যাবে বাবা। এটাই বলছিলাম যে এমনভাবে প্রুফ করবা যে আমাদের প্রথমে যখন আমরা লিখতে চাচ্ছি এটার সাথে যখন সম্পর্ক দাঁড় করাতে চাচ্ছি তখন সিডিবি আসছে, তাহলে এমনভাবে প্রুফটা করা উচিত বা এমনভাবে পরের লাইনটা লেখা উচিত যেন সিডিবি আসলে কেটে যায়। বি ডি ই, সিডিবি সিডিবি এভাবে তো কেটে দেওয়া যায় না, তারপরেও দিলাম, রাইট, কোনো সমস্যা? তার মানে এখান থেকে কিন্তু তুমি লিখতেই পারো যে সি এ বি সমান কোণ বি ডি ই। এবং এটাই আসলে প্রুফের বিষয় ছিল, আমাদেরকে এটাই প্রুফ করতে বলেছিল যে এই কোণ সমান এই কোণ। ক্লিয়ার? তো এই প্রুফটা তোমাদেরকে জেনে থাকতে হবে যে হ্যাঁ, এটা কোথাও পড়েছিলাম যে কোনো একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যদি আমরা কোনো একটা বাহুকে বাড়াই তাহলে এই কোণ আর এই কোণ আসলে আলটিমেটলি কী হয়, সমান হয়। তুমি প্রুফ যদি ভুলে যাও আমার কোনো আপত্তি নাই, কীভাবে প্রুফ করেছি এটা ভুলে যাও আমার আপত্তি নাই, বাট এটা যে হয় তোমার এটা মনে রাখতে হবে। এটা মনে না রাখলে আসলে খুব সমস্যা, তখন কিন্তু আর আসলে পারবা না, হ্যাঁ, অন্য অন্য উপপাদ্য প্রুফ করতে পারবা না। সুতরাং এই অনুসিদ্ধান্তগুলো মনে রাখা খুব জরুরি। যেমন তুমি যদি একটা অঙ্কের সমাধান করতে চাও, সূত্রটা কেমন, সূত্রগুলো খুব জরুরি, কারণ তুমি যত সূত্র জানবা তুমি তত সমাধান করতে পারবা, আদারওয়াইজ তুমি সমাধানে যেতে পারবা না। ঠিক একইভাবে উপপাদ্যের ক্ষেত্রেও এটা, তোমাকে এটা সমান এটা প্রুফ করতে বললো, ওটা সমান ওটা প্রুফ করতে বললো, যতক্ষণ না তুমি এই অনুসিদ্ধান্তগুলো জানবা ততক্ষণ পর্যন্ত তুমি ভালো মতো কিচ্ছু প্রুফ করতে পারবা না। ওকে, এরপর লিখেছে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়তক্ষেত্র। কি বলেছে, যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক আয়তক্ষেত্র, মানে বৃত্তে যদি তুমি কোনো সামান্তরিক আঁকার চেষ্টা করো আসলে সেটা সামান্তরিক হবে না, সেটা আসলে কি হবে, আয়তক্ষেত্র হবে। আমার কথা কি বোঝা গেছে? বৃত্তের মধ্যে তার মানে সামান্তরিক আঁকা যাচ্ছে না, কি আঁকতে হচ্ছে আমাকে, আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক হচ্ছে আয়তক্ষেত্র, এটা আমাকে প্রুফ করতে বলেছে। ওকে, ঠিক আছে। সামান্তরিকের শর্তটা কি আসলে? সামান্তরিকের শর্ত হচ্ছে, একটু ভালো করে দেখো, এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। এই কোণ এবং এই কোণ কি হবে, সমান হবে, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। সামান্তরিকের শর্ত এটা। এখন আয়তক্ষেত্রের শর্ত কি? আয়তক্ষেত্র কখন হয়? আয়তক্ষেত্রে এই এই কোণগুলো কত ডিগ্রি হয় আসলে বলো তো? আয়তক্ষেত্রে এই কোণগুলো হয় 90 ডিগ্রি। তো যদি কখনো তুমি প্রুফ করতে পারো এই কোণগুলো আসলে এক সমকোণ, তাহলে সেটা কিন্তু সেটা সামান্তরিক থাকে না। সামান্তরিকে আসলে কোণগুলো সমান হয়, বাট 90 ডিগ্রি হয় এমন কোনো কথা নেই। বাট আয়তক্ষেত্রে কি হয়, কোণগুলো 90 ডিগ্রি হয়। আমরা সামান্তরিকের ব্যাপারটা জানলাম যে বিপরীত কোণগুলো আসলে সমান হয়। তো সাপোজ এটা একটা বৃত্ত এবং বৃত্তের মধ্যে এটা একটা সামান্তরিক, আমরা ধরে নিলাম এটা সামান্তরিক। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আমরা ধরে নিলাম এটা সামান্তরিক। খুব ভালো। সামান্তরিক যদি হয় এ কোণ সমান কি হবে বাবা, সি কোণ হবে। ক্লিয়ার? এটা আমরা জানি। আবার বৃত্তের মধ্যে যখন তুমি একটা চতুর্ভুজ আঁকবা, সেই চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি কত হবে আসলে 180 ডিগ্রি, তো আমরা জানি। তার মানে আমরা বলতে পারছি যে এ বি সি ডি সামান্তরিকের কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল 2 সমকোণ। এটা বলতে পারছি না? ডেফিনেটলি। আবার সামান্তরিকের বিপরীত কোণগুলো যদি সমান হয়
তাহলে আমরা এখান থেকে কিন্তু এর পরিবর্তে সি সি লিখতে পারছি, দুই সমকোণ, রাইট। তার মানে 2 কোণ সি দুই সমকোণ। লিখতে একটু অসুবিধা হচ্ছে, হাতটা আসলে সমস্যা একটু, দুই সমকোণ। তাহলে কোণ সি সমান কত হবে, 2 দ্বারা ভাগ করে থাকবে কত, এক সমকোণ, রাইট। তাহলে কোণ সি এক সমকোণ, কোণ সি সমান আবার কি কোণ এ, তার মানে কোণ এও কত, এক সমকোণ। কোণ সি যদি এক সমকোণ হয় তাহলে কোণ এও কত হবে, এক সমকোণ, কারণ সামান্তরিকের শর্ত হচ্ছে বিপরীত কোণগুলো সমান। তাহলে সি কোণ যদি এক সমকোণ হয়ে যায়, এ কোণও কত সমকোণ হবে, এক সমকোণ হবে। একইভাবে তুমি বি কোণ এবং ডি কোণের জন্য কিন্তু প্রুফটা করতে পারো। প্রুফ একই রকম, এইভাবেই লিখবা যে সামান্তরিকের এই যে দুইটা বিপরীত কোণ, একটা বি আর একটা ডি, তাহলে কি হবে, বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। দ্যাট মিন্স কোণ বি ইকুয়াল কোণ ডি, রাইট, কোণ বি ইকুয়াল কোণ ডি। এরপর কি করবে তুমি, যে কোণ বি প্লাস কোণ ডি সমান দুই সমকোণ। কেন, কারণ তারা চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ, বৃত্ত অন্তর্লিখিত দুইটা চতুর্ভুজের বিপরীত কোণ, দুই সমকোণ, রাইট। এবং আমরা দেখছি যে সামান্তরিকের শর্ত অনুযায়ী বি এবং ডি সমান, সুতরাং আমি এখানে বি এর পরিবর্তে ডি লিখতেই পারি, বা ডি এর পরিবর্তে বি লেখা, এটা তোমার ইচ্ছা। এটা দুই সমকোণ, কোনো সমস্যা। যোগ করলে দিলে কি হবে, 2 × ডি, দুই সমকোণ। ডি কোণ কি হবে, ডি কোণ হবে আসলে এক সমকোণ। ডি যদি এক সমকোণ হয়, বিও কত হবে, এক সমকোণ, দ্যাট মিনস 90 ডিগ্রি। তার মানে কি এও 90 ডিগ্রি, বি 90 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 90 ডিগ্রি, তার মানে এটা আসলে কি একটা আয়তক্ষেত্র, এটা আসলে কি আয়তক্ষেত্র। তো এই ব্যাপারটা জানতে হবে যে বৃত্তের মধ্যে আসলে সামান্তরিক আঁকলে সেটা কি হয়, আসলে আয়তক্ষেত্র হয়। হ্যাঁ, তুমি প্রুফ কিভাবে করে এটা তুমি জানো না, আমার কোনো আপত্তি নেই, বাট এটা যে হয় আয়তক্ষেত্র এটা তোমাকে জানতে হবে, ব্যাস এতটুকু। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? কোনো সমস্যা এতটুকুতে? এইভাবে তোমরা আসলে ব্যাপারগুলো জানবা।